নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 3রা মার্চ তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে ইতিহাস বিষয়ের, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে মোট 100টি প্রশ্ন আছে মক টেস্ট আকারে। তোমাদের ক্লাস 9, 10, 11, 12-এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে এই মক টেস্টগুলো সিলেক্ট করা হয়েছে। সমস্ত এরিয়া থেকেই প্রশ্ন আছে এই মক টেস্টে। আমি যে 1500টি প্রশ্নের সিরিজ শুরু করেছিলাম তার আজকে 6 নম্বর সেট। এর আগে আমি 5টি সেট আমি আমার চ্যানেলে ডাউনলোড করে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানে 5টা সেটে 500টি প্রশ্ন আছে মক টেস্ট আকারে। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে নেগেটিভ মার্কিং আছে, 2টো প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, সেহেতু খুব ভালোভাবে ভেবেচিন্তে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাই আমি এই ভিডিওতে তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় দেবো তোমাদেরকে উত্তরটা চয়েস করার জন্য। এরই মধ্যে তোমরা উত্তরটা সিলেক্ট করে জানাবে আমাকে। আমি নিজে ইউজিসি, এনটিএ, নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেছি। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার এই ইউটিউব চ্যানেলের পরিধি খুবই ছোট, যা সাবস্ক্রাইবার মাত্র 900+। তাই এই চ্যানেলটাকে গ্রোথ করার জন্য বা এর পরিধি বৃদ্ধি করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন। তাই তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। কারণ এর পরবর্তীকালে যে সেটগুলো আমি আপলোড করব, আর মোটামুটি 10 দিন বাকি আছে। 10 দিনে এখনও তোমাদেরকে 10টা সেট আমি ডাউনলোড করে দেবো, যেখানে 1000 প্রশ্ন থাকবে। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, যা যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে অষ্টাধ্যায়ী রচনা করেন কে? তো এটা আমাদের কম বেশি সকলেরই জানা আছে যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাণিনি রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী। এটা ছিল একটা ব্যাকরণগত বই। এছাড়াও যে পতঞ্জলি রচনা ছিল মহাভাষ্য, তিনি মহাভাষ্য পতঞ্জলি রচনা করেছিলেন। এছাড়াও কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, সবগুলো তারই নাম। তো তিনি রচনা করেছিলেন অর্থশাস্ত্র। এই কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, গীতগোবিন্দ কার রচনা? তো গীতগোবিন্দ রচনা করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর, জয়দেব। এই জয়দেব ছিলেন লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিল তার মধ্যে জয়দেব ছিলেন একজন কবি। এছাড়াও ভদ্রবাহু রচিত একটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে কল্পসূত্র। তিনি ছিলেন একজন জৈন ধর্মের প্রচারক। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার একটি বন্দর হলো কি? তো সিন্ধু সভ্যতার বন্দর হবে অপশন বি হবে সঠিক উত্তর, লোথাল। এই লোথাল সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। এই লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার একটি বন্দর নগর ছিল। এই লোথাল আবিষ্কার করেছিল এস.আর. রাও। রাও কত সালে? 1954 খ্রিস্টাব্দে এস.আর. রাও আবিষ্কার করেছিল। এই লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল? ভাগোবা এবং সাবরমতী নদীর তীরে অবস্থিত ছিল। লোথাল কোন রাজ্যে অবস্থিত ছিল? লোথাল গুজরাট রাজ্যে অবস্থিত ছিল এবং আহমেদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত ছিল। এই লোথালে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ডকইয়ার্ড পাওয়া গেছে, এটাই প্রথম মানুষের তৈরি একটা বন্দর ছিল। এছাড়া ব্রন্ড ব্রিক্স পাওয়া গেছে, তারপরে বেড মেকার ফ্যাক্টরি পাওয়া গিয়েছে, রাইস হুক পাওয়া গিয়েছে, ফায়ার অল্টাস পাওয়া গিয়েছে, ডাবল বুরিয়াল পাওয়া গেছে মেল ফিমেলের। এই সমস্ত জিনিসগুলো লোথালে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, লোথাল সম্পর্কে আমি সমস্ত ডিটেলসে বলে দিলাম। আসছি পরের প্রশ্ন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কী ছিল? তো আর্যদের প্রাচীনতম গ্রন্থ ছিল, সঠিক উত্তর হবে ঋগ্বেদ। এছাড়া ত্রিপিটক ছিল বৌদ্ধদের ধর্মগ্রন্থ, দ্বাদশ উপাঙ্গ ছিল জৈনদের ধর্মগ্রন্থ। নেক্সট প্রশ্ন, প্রথম সার্বভৌম বাঙালি রাজা কে ছিলেন? তো প্রথম সার্বভৌম বাঙালি রাজা ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর, হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দে। তিনি
ছিলেন বর্ধন বংশের একজন উল্লেখযোগ্য শ্রেষ্ঠ রাজা। তার যে ভাই ছিল তার নাম হলো রাজ্যবর্ধন এবং তার একটা বোন ছিল, তার নাম হচ্ছে রাজ্যশ্রী। তিনি 606 থেকে 47 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে আসীন ছিলেন। তিনি ছিলেন থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা এবং পরবর্তীকালে তিনি তার রাজধানী কনৌজে স্থানান্তরিত করেছিলেন। তিনি দক্ষিণ ভারতের রাজ্য বিস্তারের জন্য 618 খ্রিস্টাব্দে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হন। হর্ষবর্ধনের যে সভাকবি ছিলেন তার নাম হচ্ছে বাণভট্ট। তিনি হর্ষবর্ধনের জীবনের উপর হর্ষচরিত রচনা করেছিলেন। এছাড়া গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। শশাঙ্ক ছিলেন বাংলার গৌড় রাজ্যের শাসক। নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা আমাদের উত্তর কম বেশি সকলেরই জানা, সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এরপর চন্দ্রগুপ্তের পুত্র সিংহাসনে বসেন, তার নাম হচ্ছে বিন্দুসার এবং বিন্দুসারের পরে সিংহাসনে বসেছিলেন অশোক। 273 খ্রিস্টাব্দে অশোক সিংহাসনে বসলেও তার রাজ্যাভিষেক হয়েছিল 4 বছর পর 269 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে। এরপর তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মযাত্রা শুরু করেছিলেন। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? তো আমি একটু আগেই বলে দিলাম, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ছিল সেটা হচ্ছে ত্রিপিটক। গৌতম বুদ্ধ ছিলেন এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এছাড়াও জেন্দাবেস্তা এটা ছিল পার্সিকদের ধর্মগ্রন্থ এবং বাইবেল এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, মধ্যম পন্থা বা মধ্যপন্থা উদ্ভাবন করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গৌতম বুদ্ধ। এছাড়াও মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। আমরা জৈন ধর্মের 24টা তীর্থঙ্করের উল্লেখ পাই, এর মধ্যে পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। আসছি পরের প্রশ্নতে, হিউয়েন সাং কার সময়ে ভারতে আসেন? তো হিউয়েন সাং ভারতে এসেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, হর্ষবর্ধনের রাজত্বকালে। তিনি মোট ভারতে 14 বছর ছিলেন, এর মধ্যে হর্ষবর্ধনের রাজসভায় ছিলেন 8 বছর। এছাড়াও দেবপাল ছিলেন ধর্মপালের পুত্র এবং সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। আসছি পরের প্রশ্ন, বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা? তো বিক্রমাঙ্ক দেবচরিত লিখেছিলেন কবি বিলহন। অপশন এ হবে সঠিক উত্তর। এছাড়াও বাণভট্টের লেখা হর্ষচরিত, হর্ষবর্ধনের লেখা 3টে নাটক, একটা হচ্ছে নাগানন্দ, কাদম্বরী আর রত্নাবলী। এছাড়াও দীপবংশ এবং মহাবংশ এ দুটো ছিল বৌদ্ধ গ্রন্থ। পরের প্রশ্ন, হরপ্পা কী ধরনের সভ্যতা? তো হরপ্পা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। নগরকেন্দ্রিক সভ্যতা এই কারণে বলা হয়ে থাকে যে হরপ্পার যে ড্রেন সিস্টেম ছিল এটা সেই সভ্যতার নগরায়নের পরিচয় বহন করে। পরের প্রশ্ন, কলহন রচিত গ্রন্থটির নাম কি? তো কলহন রচিত গ্রন্থটির নাম হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, রাজতরঙ্গিনী। কলহন এই গ্রন্থটি রচনা করেছিলেন 1148 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে। এই কলহনের রাজতরঙ্গী ছিল প্রথম ঐতিহাসিক গ্রন্থ। তিনি ছিলেন কাশ্মীরের একজন বিখ্যাত পণ্ডিত। পরের প্রশ্ন, পবনদূত কার রচনা? তো পবনদূত রচনা করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, ধৈ। পরের প্রশ্ন, মেগাস্থানিসের মতে তৎকালীন ভারতীয়রা কয়টি শ্রেণীভুক্ত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7টি শ্রেণীভুক্ত ছিল মেগাস্থানিসের মতে ভারতীয়রা। এই 7টি জাতি ছিল হেডসম্যান, ফার্মার, ট্রেডার অ্যান্ড আর্টিসিয়ান, ওয়ারিয়র, ওভারসার্স,
কাউন্সিলর অ্যান্ড অ্যাসেসেন্টস অ্যান্ড ফিলোসফার, এই 7টি জাতিতে মেগাস্থেনিস তৎকালীন ভারতীয় সমাজকে বিভক্ত করেছিলেন। পরের প্রশ্ন, কবে থেকে শকাব্দ প্রবর্তিত হয়েছিল? তো শকাব্দ প্রবর্তিত হয়েছিল, অপশন ডি হবে সঠিক উত্তর, 78 AD অর্থাৎ 78 খ্রিস্টপূর্বাব্দ থেকে শকাব্দ প্রচলন হয়েছিল। এই শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক। এই কনিষ্কের সময়তে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সেটা আহ্বান করা হয়েছিল। তার সময়ে যে কাশ্মীরের যে জলন্ধর সে জায়গাতে কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করা হয়েছিল। আমরা জানি যে 4টি বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, সেই 4টি বৌদ্ধ সঙ্গীত কোথায় কোথায় হয়েছিল? প্রথমটা হচ্ছে রাজগৃহ, দ্বিতীয়টা হয়েছিল রাজগৃহ বৈশালী, পাটলিপুত্র এবং কাশ্মীর। এই 4টি বৌদ্ধ সঙ্গীত হয়েছিল এবং কনিষ্কের সময়তেই এই বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাজন শাখায় বিভক্ত হয়ে যায়। পরে প্রশ্ন, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সেখানকার নৃপতি কে ছিলেন? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, সেই সময় সিন্ধি রাজা ছিলেন দাহির। সরি, আগের যে প্রশ্নটা বললাম আমি 78 খ্রিস্টপূর্বাব্দ হবে না, এটা খ্রিস্টাব্দ হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মুহাম্মদ বিন তুগলক কোন ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন? তো মুহাম্মদ বিন তুগলক প্রবর্তন করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, টঙ্কা। এই মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল ছিল 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার রাজত্বকালে এসেছিল ইবন বতুতা 1342 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনি দেওয়ানি কোহি নামে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি জাহানপানাহ নামে একটা দিল্লিতে একটা নগর স্থাপন করেছিলেন। আসছি পরে প্রশ্নতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডক্টরেট প্রাপ্ত বিজ্ঞানী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা জানাও কমেন্ট করে সঠিক উত্তর কী হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রসিকলাল দত্ত, অপশন বি হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন? তো তরাইনে প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন, অপশন বি হবে সঠিক উত্তর, মুহাম্মদ ঘুরি। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল মুহাম্মদ ঘুরির সঙ্গে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের, এবং এই যুদ্ধে মুহাম্মদ ঘুরি পরাজিত হন এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন। ঠিক পরের বছরই 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ কিন্তু মুহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়। এছাড়াও ইতিহাসে আরও একটি তরাইনের যুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল 1216 খ্রিস্টাব্দে। কার সঙ্গে কার হয়েছিল? এটা হয়েছিল ইলতুৎমিশের সঙ্গে। কুতুবউদ্দিন আইবকের একটা সেনাপতি ছিল, তার নাম হচ্ছে তাজউদ্দিন ইলদুজ। ইলতুৎমিশের সাথে তাজউদ্দিন ইলদুজের হয়েছিল এই তরাইনের তৃতীয় যুদ্ধ। আসছি পরে প্রশ্নতে, তৈমুর লং কার শাসনকালে ভারত আক্রমণ করেন? তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন তুগলক বংশের একজন শাসক। ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর এই নাসিরউদ্দিন মাহমুদ সিংহাসনে বসেছিলেন এবং তার সময়ে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। আসছি পরের প্রশ্নতে, আলমগীর কার উপাধি ছিল? তো আলমগীর উপাধি ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। ঔরঙ্গজেবের সময়কাল ছিল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ সময়ে তিনি রাজত্ব করেছিলেন। পরে প্রশ্ন 22 নম্বরে, শাহজাহান কোন শহরের নাম দিয়েছিলেন শাহজাহানবাদ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দিল্লি। দিল্লির নাম তিনি রেখেছিলেন শাহজাহানবাদ। পরে প্রশ্ন, সুলতানি যুগে শিয়াল উল আউলিয়া গ্রন্থটি কে রচনা করেন?
তো এটা রচনা করেছিলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, মীর খুত। এছাড়াও ইবন বতুতার লেখা হচ্ছে কিতাবুল রেহেলা। এছাড়াও ইসামির লেখা একটি গ্রন্থ নাম হলো তাজুল মাসির। নেক্সট প্রশ্ন, মুঘলদের রাজধানী কোথায় ছিল? তো মুঘলদের রাজধানী ছিল, অপশন বি হবে সঠিক উত্তর, আগ্রা। এই আগ্রা শহরের পত্তন করেছিলেন লোদি বংশের দ্বিতীয় শাসক সিকান্দার লোদি 1504 খ্রিস্টাব্দে তিনি আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, শিবাজির রাজধানী কোথায় ছিল? তো শিবাজির রাজধানী ছিল, অপশন সি হবে সঠিক উত্তর, রায়গড়। শিবাজি মারাঠা শক্তিকে একটা নতুন রূপ দিয়েছিলেন। তার রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। তিনি মারা যান 1680 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বাবরনামা গ্রন্থ রচনা করেন? তো বাবরনামা গ্রন্থ রচনা করেছিলেন বাবর নিজেই, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এই বাবর ছিলেন মুঘল সম্রাট। তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের জয়লাভের মধ্য দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন। এই সময় তিনি তার নিজের জীবন স্মৃতি তিনি নিজে রচনা করেছিলেন, সেটা হচ্ছে বাবরনামা। এই বাবরনামা রচিত হয়েছিল চাকতাই তুর্কি ভাষায়। পরের প্রশ্ন, অষ্টপ্রধান কার শাসনে দেখা যায়? তো অষ্টপ্রধান ছিল, অপশন এ হবে সঠিক উত্তর, শিবাজির শাসনকালে শিবাজির রাজসভায় অষ্টপ্রধান দেখা যায়। তার রাজসভায় যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া। প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ। কত সালে? সালটা হচ্ছে 1713 সালে বালাজি বিশ্বনাথ প্রথম পেশোয়া পদের সৃষ্টি করেন। তো সেই সময় মারাঠা রাজ্য শাসন করত শাহু। বালাজি বিশ্বনাথের পরে পেশোয়া পদ লাভ করেছিলেন তার পুত্র প্রথম বাজিরাও 1720 খ্রিস্টাব্দে থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পেশোয়া পদে আসীন ছিলেন। প্রথম বাজিরাওয়ের পর পেশোয়া পদ গ্রহণ করেছিলেন তার পুত্র বালাজি বাজিরাও 1740 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তার সময়ে 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। আসছি পরের প্রশ্ন, ফতেপুর সিক্রির বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ফতেপুর সিক্রি বর্তমানে ভারতের, অপশন ডি হবে সঠিক উত্তর, উত্তরপ্রদেশে অবস্থিত। এই ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট আকবর। নেক্সট প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। কার সাথে কার হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল আকবরের সঙ্গে ব্রহ্মজিৎ গৌড়। আকবরের যে অভিভাবক ছিলেন বৈরাম খাঁ তার সাথে, এবং এই যুদ্ধে আকবর জয়লাভ করেছিল এবং এরই মধ্যে দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্য দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কে ছিলেন? ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী ছিলেন আরবরা। 712 খ্রিস্টাব্দে 712 খ্রিস্টাব্দে প্রথম সিন্ধ দখল করেছিল এই আরবরা। সেই সময় সিন্ধের রাজা ছিলেন দাহির। পরের প্রশ্ন, দাস বংশ প্রতিষ্ঠিত হয় কবে? তো দাস বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। এই দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস, তাই এই বংশকে দাস বংশ বলা হয়ে থাকে। এছাড়াও এই বংশের প্রথম 3 জন শাসক কিন্তু দাস ছিলেন। যদিও পরবর্তীকালে তারা দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিলেন, তবু এই বংশকে দাস বংশ বলা হয়ে থাকে। কুতুবউদ্দিনের রাজত্বকাল ছিল 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত।
এরপর তিনি মারা যান। এরপর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন। তিনি 1 বছর শাসন করেছিলেন 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এরপরই কুতুবউদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেছিলেন। তার রাজত্বকাল ছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন কোয়াতাল উল আলাউদ্দিনকা ঝোপড়া, এই সমস্ত জিনিসগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কততম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে তিনি হত্যা করেছিলেন। তার আদেশে তাকে হত্যা করা হয়েছিল। শিখ ধর্মের 10জন গুরুর কথা আমরা জানতে পারি। এর মধ্যে গুরু নানক ছিলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। এর পরবর্তী গুরুরা ছিলেন গুরু অঙ্গদ, অমরদাস, রামদাস, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ, হর রায়, হর কিষান, তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং। এই 10 জন গুরুর কথা আমরা জানতে পারি। এর মধ্যে শিখদের 9ম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। তার আদেশে তাকে হত্যা করা হয়েছিল। পরের প্রশ্ন, কে কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে এসেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাদির শাহ। এছাড়াও তৈমুর লং, একটু আগে পড়লাম তৈমুর লং, নাসিরুদ্দিন মোহাম্মদের সময় ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। চেঙ্গিস খা, তিনি আক্রমণ করেছিলেন ভারত ইলতুৎমিশের সময় 1221 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কখন হয়? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল আকবরের সঙ্গে মহারানা প্রতাপের, এবং এই যুদ্ধে আকবর জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন আকবর। 1574 খ্রিস্টাব্দে আকবর মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। এছাড়া একটু আগে পেলাম যে ফতেপুর সিকরি, এটা আকবর প্রতিষ্ঠা করেছিলেন। সেটা সময়কাল ছিল 1571 খ্রিস্টাব্দে। এছাড়া আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন 1575 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 36 নম্বরে, মুর্শিদ কুলি খাঁ কত সালে বাংলার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1700 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন। তিনি ঔরঙ্গজেবের দ্বারা নিযুক্ত হয়েছিলেন। পরের প্রশ্ন, হায়দার আলীর মৃত্যু হয় কবে? তো হায়দার আলীর মৃত্যু হয়েছিল, অপশন বি হবে সঠিক উত্তর, 1782 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীর কাসিম। নবাব সিরাজউদ্দৌলার হত্যার পর মির্জাপুর বাংলার নবাবের সিংহাসনে বসেন। এরপর মির্জাপুরকে সরিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে 1760 থেকে 63 খ্রিস্টাব্দ পর্যন্ত মীর কাসিমকে নবাব পদে আসীন করেছিলেন। এরপর আবার মীর জাফরকে নবাব পদে আসীন করা হয়েছিল। পরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? তো নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, অপশন বি হবে সঠিক উত্তর, কেশবচন্দ্র সেন। এছাড়াও রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ববোধিনী সভা। এছাড়াও শিবনাথ শাস্ত্রী, তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। পরের প্রশ্ন, বুদ্ধ ভগত জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন জোয়া ভগত এবং বুদ্ধ ভগত। কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1832 খ্রিস্টাব্দে।
এরই সাথে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। এই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। এছাড়াও সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু এবং কানু। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন, অপশন বি হবে সঠিক উত্তর, লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। মঙ্গল পাণ্ডে ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ ব্যারাকপুর থেকে। আসছি পরে প্রশ্ন, নিম্নোক্তগুলির মধ্যে কোন রাজ্যে শর্ত বিলোপ নীতি প্রযুক্ত হয়নি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোয়ালিয়র। শর্ত বিলোপ নীতির প্রবক্তা ছিলেন লর্ড ডালহৌসি। এই নীতির মাধ্যমে তিনি প্রথমেই সাতারা রাজ্যকে দখল করেছিলেন 1848 খ্রিস্টাব্দে। সাতারা, সম্বলপুর, নাগপুর, জয়পুর এই সমস্ত রাজ্যগুলি তিনি দখল করেছিলেন। ঝাঁসি দখল করেছিলেন 1853 খ্রিস্টাব্দে। ঝাঁসি হচ্ছে 1853। এছাড়াও অযোধ্যা দখল করেছিলেন 1854 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন বি হবে সঠিক উত্তর, 1902 খ্রিস্টাব্দে। শচীন্দ্রনাথ সান্যাল এবং প্রমোদনাথ মিত্র এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, এম এন রায় কার ছদ্মনাম ছিল? তো এম এন রায় ছদ্মনাম ছিল, অপশন বি হবে সঠিক উত্তর, চিত্তরঞ্জন রায়ের। পরের প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার কবে প্রবর্তিত হয়েছিল? মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়েছিল, অপশন বি হবে সঠিক উত্তর, 1909 খ্রিস্টাব্দে। এছাড়াও 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন প্রবর্তন করা হয়েছিল। পরের প্রশ্ন, 1863 খ্রিস্টাব্দে মোহামেডান লিটারারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? তো অপশন এ হবে সঠিক উত্তর, কলকাতাতে। পরের প্রশ্ন, সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এটা হবে হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, অপশন ডি এটা ভুল দেওয়া আছে, এখানে হায়দ্রাবাদের নিজাম হবে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্য বা শাসক। নেক্সট প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সংঘটিত বিদ্রোহের নাম কি ছিল? একটু আগে আমি বললাম যে 1855 খ্রিস্টাব্দে সংঘটিত বিদ্রোহের নাম ছিল, অপশন সি হবে সঠিক উত্তর, সাঁওতাল বিদ্রোহ। এবং এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু এবং কানু। পরের প্রশ্ন, রঞ্জিত সিং কবে পাঞ্জাবের মহারাজা উপাধিতে ভূষিত হন? সঠিক উত্তর হয়ে যাবে 1801 খ্রিস্টাব্দে। অপশন বি হবে সঠিক উত্তর। এই রঞ্জিত সিং ছিলেন সুকারচেকিয়া মিশলের নায়ক। শিখদের মোট 12টা মিশল ছিল, এর মধ্যে রঞ্জিত সিং ছিলেন সুকারচেকিয়া মিশলের নায়ক। নেক্সট প্রশ্ন, এছাড়াও 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি। নেক্সট প্রশ্ন, নাদির শাহর ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহের রাজত্বকাল ছিল 1719 থেকে 49 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাকে রঙ্গিলাও বলা হয়ে থাকে। 1739 খ্রিস্টাব্দে এই মোহাম্মদ শাহ নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন মোহাম্মদ শাহের সময়। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও কেশবচন্দ্র সেনের নববিধান ব্রাহ্ম সমাজ ছিল। পরের প্রশ্ন, টিস্কো কোম্পানি প্রতিষ্ঠা করেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জামশেদজি টাটা। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা বলো তোমরা কমেন্ট করে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন? এটা আমাদের কম বেশি সকলেরই জানা আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কত বছর পূর্বে বিকাশ লাভ হয়েছিল? সিন্ধু সভ্যতা বিকাশ লাভ হয়েছিল প্রায় 5000 বছর পূর্বে, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 58, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? তো মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো, অপশন এ হবে সঠিক উত্তর, মৃতের স্তূপ। এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি হরপ্পা সভ্যতা ব্যবহার জানত না? চারটে অপশন দেওয়া আছে, ব্রোঞ্জ, টিন, তামা, লোহা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লোহা। হরপ্পাবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানত না, এছাড়াও ব্রোঞ্জ, টিন, তামা তাদের ব্যবহার্য ছিল। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো স্নানাগারের কেন্দ্রস্থলে কী ছিল? মহেঞ্জোদারো স্নানাগারের কেন্দ্রস্থলে ছিল একটি জলাশয়, অপশন বি হবে সঠিক উত্তর। এই মহেঞ্জোদারো ছিল ইন্দাস অর্থাৎ সিন্ধু নদীর তীরে অবস্থিত। এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। এই মহেঞ্জোদারোতে আর কী কী পাওয়া গিয়েছিল দেখো, এখানে পাওয়া গিয়েছিল গ্রেট গ্যানারি, গ্রেট বাথ, অ্যাসেম্বলি হল পাওয়া গিয়েছিল, পশুপতি শিবের মূর্তি পাওয়া গিয়েছিল, আর কি পাওয়া গিয়েছিল, মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল, আর 38 জিনিসগুলো পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, নিম্নের কোন সভ্যতায় ডাস্টবিন ও ম্যানহলের ব্যবস্থা ছিল? ডাস্টবিন এবং ম্যানহল ছিল, অপশন সি হবে সঠিক উত্তর, হরপ্পা সভ্যতায়। ডাস্টবিন এবং ম্যানহলের জন্যই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার দুটি যানবাহন ছিল কি কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এক্কা গাড়ি ও 2 চাকা বিশিষ্ট ঠেলা গাড়ি। কারণ সেই সময় মোটর গাড়ি ছিল না, গরু গাড়ি ছিল না, স্লেজ বা ট্রাক্টর গাড়ি ছিল না, পশুবাহিত গাড়ি বা গাধাচালিত গাড়িও ছিল না, শুধুমাত্র এক্কা গাড়ি এবং 2 চাকা বিশিষ্ট ঠেলা গাড়ি ছিল। পরের প্রশ্ন, অশোকের রাজাভিষেক কবে ঘটেছিল? এটা আমি একটু আগে তোমাদের আলোচনাতে বলে দিয়েছিলাম। তো অশোকের রাজাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। তিনি সিংহাসনে বসেছিলেন কিন্তু 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে কিন্তু তার রাজ্যাভিষেক হয়নি। তার রাজ্যাভিষেক হতে 4 বছর সময় লেগে গিয়েছিল, কারণ সেই সময় তার ভ্রাতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। অর্থাৎ বলা আছে যে তিনি 99 জন ভাইকে হত্যা করে সিংহাসন লাভ করেছিলেন। আর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? তো সেন বংশের শেষ রাজা ছিলেন, অপশন বি হবে সঠিক উত্তর, লক্ষণ সেন। এই সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন।
সামন্ত সেনের পরে সেন বংশের পরবর্তী রাজা হয়েছিলেন বিজয় সেন। বিজয় সেনের পরে হয়েছিলেন বল্লাল সেন এবং বল্লাল সেনের পরে রাজা হয়েছিলেন লক্ষণ সেন। এবং লক্ষণ সেনের সময় যে মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা এবং বিহার আক্রমণ করেছিলেন, সেই সময় লক্ষণ সেনই বাংলার শাসক ছিলেন এবং তিনি পালিয়ে গিয়েছিলেন পূর্ব বাংলাতে। পরে প্রশ্ন, রত্নাবলী নাটকের রচয়িতা কে ছিলেন? এটাও আমি একটু আগে বলে দিয়েছি। তো রত্নাবলী নাটকের রচয়িতা ছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর, হর্ষবর্ধন। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা এই তিনটি নাটকের রচনা করেছিলেন হর্ষবর্ধন। পরে প্রশ্ন, ঐতিহাসিকরা কাকে সুলতান রাজিয়ার প্রেমিক বলতেন? তো সুলতান রাজিয়া তার রাজত্বকাল ছিল 1236 থেকে 40 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন দিল্লির বুকে প্রথম মহিলা সুলতানা। তিনি 4 বছর রাজত্ব করেছিলেন এবং তিনি বিবাহ করেছিলেন তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী আলতুনিয়াকে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন, কে কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে যান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাদির শাহ। নাদির শাহ সম্পর্কে আমি একটু আগে বললাম যে 1739 খ্রিস্টাব্দে তিনি মুহম্মদ শাহের রাজত্বকালের সময়, মুঘল সম্রাট মুহম্মদ শাহের রাজত্বকালের সময় তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারত থেকে কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন তিনি পারস্যে নিয়ে গিয়েছিলেন। পরে প্রশ্ন, মেগাস্তানিস কার দূত হয়ে ভারতে আসেন? তো মেগাস্তানিস সেলুকাসের দূত হয়ে ভারতে এসেছিলেন। অপশন সি হবে সঠিক উত্তর। এই সেলুকাস ছিলেন চন্দ্রগুপ্তের মৌর্যের একসময় প্রতিদ্বন্দ্বী এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং সেই যুদ্ধে সেলুকাস পরাজিত হয়েছিলেন এবং তিনি তার কন্যাকে চন্দ্রগুপ্তর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই বিবাহের মিত্রতা স্বরূপ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে 500 হাতি উপহার দিয়েছিলেন এবং এরই সাথে সাথে মেগাস্তানিসকে তার অসহায় দূত হিসাবে পাঠিয়েছিলেন। আসছি পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? তো নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর, কুমারগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করেছিলেন। পরে প্রশ্ন, রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংস্কৃত ভাষায় লেখা রুদ্রদামনের জুনাগড় লিপি। পরে প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেছিলেন? দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন অপশন সি হবে সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। এই খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। 1290 খ্রিস্টাব্দে তিনি এই বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। জালালউদ্দিন খলজির রাজত্বকাল ছিল 6 বছর, অর্থাৎ 96 সালে তিনি মারা যান। এরপর আলাউদ্দিন খলজি রাজত্ব শুরু করেন। আলাউদ্দিন খলজির রাজত্বকাল ছিল 96 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি এই সীমিত সময়ের রাজত্বকালের মধ্যে অনেক নতুন কিছু ঘটিয়েছিলেন। তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। এছাড়াও দেওয়ান-ই মুস্খরাজ নামক একটি রাজস্ব বিভাগ গঠন করেছিলেন। পরের প্রশ্ন, 72 নম্বর, ঘোড়ার পিঠে ডাক প্রচলন কে করেন? ঘোড়ার পিঠে ডাক প্রচলন করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর, শের শাহ। এই শের শাহ ছিলেন বিহারের শাসক। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক প্রচলন করেছিলেন। তার রাজত্বকাল ছিল 1540 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে সেকান্দার বা আলেকজান্ডার উপাধি নেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খলজি সিকান্দার বা আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন। তিনি বাজার দর নিয়ন্ত্রণের জন্য দেওয়ানি রিয়াসাত এবং শাহানা ই মান্ডি নামে দুটি প্রদেশ সৃষ্টি করেছিলেন। এছাড়াও তিনি যে আলায় দরওয়াজা, সিরিফ্রট, হাজার সিতান এই সমস্ত জিনিসগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পার্বত্য মুশিক কে ছিলেন? তো পার্বত্য মুশিক বলা হয় অপশন বি হবে সঠিক উত্তর, শিবাজিকে বলা হয় পার্বত্য মুশিক।
পরের প্রশ্ন, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? তো শের শাহের সমাধি ছিল, অপশন এ হবে সঠিক উত্তর সাসারামে। পরের প্রশ্ন, দিল্লির পুরানো কিলা কে নির্মাণ করেছিলেন? তো দিল্লির পুরানো কিলা নির্মাণ করেছিলেন, অপশন বি হবে সঠিক উত্তর শের শাহ। পরের প্রশ্ন, কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নটা রিপিট প্রশ্ন হয়ে গেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, ময়ূর সিংহাসন তৈরি করেন কে? ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর শাহজাহান। পরের প্রশ্ন, শাহজাহান শব্দের অর্থ কী? শাহজাহান শব্দের অর্থ হচ্ছে, অপশন ডি হবে সঠিক উত্তর জগতের অধিপতি। পরের প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা? তো তুজুক ই জাহাঙ্গীরি রচনা করেছিলেন জাহাঙ্গীর নিজে, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। জাহাঙ্গীরের আত্মজীবনী জাহাঙ্গীর নিজেই রচনা করেছিলেন, সেটার নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি, এটা পার্সি ভাষায় লেখা। এছাড়া গুলবদন বেগম রচনা করেছিলেন বাবরনামা। আমির খসরু অনেকগুলো বই লিখেছিলেন, তার মধ্যে খাজাইনুল ফুতুহা, তুগলকনামা, লাইলা মজনু, এই সমস্ত বইগুলো তিনি লিখেছিলেন। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধে পরাজয়ের ফলে কোন হিন্দু রাজ্যের পতন হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিজয়নগর রাজ্যের পতন হয়েছিল তালিকোটা যুদ্ধের পরাজয়ের ফলে। এই বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের সময় 1336 খ্রিস্টাব্দে। এরই সাথে 1347 খ্রিস্টাব্দে বাহামনি রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল মুহাম্মদ বিন তুগলকের সময়। পরের প্রশ্ন, আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আবুল ফজল। আবুল ফজলকে হত্যা করা হয়েছিল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে, অপশন সি হবে সঠিক উত্তর। বঙ্গভঙ্গ করা হয়েছিল 1905 সালে 16ই অক্টোবর, ঠিক আছে, এবং ঘোষণা করা হয়েছিল বঙ্গভঙ্গ 20 জুলাই। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়, সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্জিন্ট। পরের প্রশ্ন, নিচের কে ভারতের লৌহ মানব ক্রমে পরিচিত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, সুভাষচন্দ্রের অবসমাপ্ত আত্মজীবনীর নাম কী ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। নেক্সট প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কবিতার রচয়িতা কে ছিলেন? তো এই কবিতার রচয়িতা ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল? এটা ঘটেছিল, অপশন এ হবে সঠিক উত্তর অমৃতসর শহরে, পাঞ্জাবের অমৃতসর শহরে। রাওলাট আইনের প্রতিবাদে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন জারি করার পরে পাঞ্জাবের অমৃতসরে বিক্ষুব্ধ জনতা এক জায়গায় জড়ো হয়েছিল এবং সেখানে জেনারেল ডায়ার তার নির্দেশে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রামমোহন রায় প্রতিষ্ঠা করেন কি? রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন বেদান্ত কলেজ। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন কাদের ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষকদের তেভাগা আন্দোলন ছিল। 90 নম্বর প্রশ্ন, মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চেতক। মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম ছিল চেতক। পরের প্রশ্ন, খিলাফত শব্দের অর্থ কী? খিলাফত শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার। খেলাফত আন্দোলন শুরু হয়েছিল
1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? গদর পার্টির সদর দপ্তর ছিল, অপশন বি হবে সঠিক উত্তর, সান ফ্রান্সিসকো শহরে। এই গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। পরের প্রশ্ন, মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন কোথায় হয়েছিল? মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন হয়েছিল, অপশন এ হবে সঠিক উত্তর, করাচিতে হয়েছিল। এবং মুসলিম লীগ প্রতিষ্ঠাতা হয়েছিল কিন্তু ঢাকাতে। পরের প্রশ্ন, তৎকালীন কতগুলি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8টি দেশ তৎকালীন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কী ছিল? এটা আমাদের কম বেশি সকলেরই জানা আছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম ছিল, অপশন বি হবে সঠিক উত্তর, মণিকর্ণিকা। তিনি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরের প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহাবীরের বাহন কী ছিল? মহাবীরের বাহন ছিল, অপশন ডি হবে সঠিক উত্তর, সিংহ। পরের প্রশ্ন 98 নম্বর, বাংলার প্রথম স্বাধীন রাজ্যের নাম কী ছিল? তো স্বাধীন রাজার নাম ছিল, অপশন সি হবে সঠিক উত্তর, চন্দ্রবর্মন। পরের প্রশ্ন, মহাবীরের বাল্য নাম কী ছিল? অপশন বি হবে সঠিক উত্তর, বর্ধমান। মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান। এছাড়া সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম। পরের প্রশ্ন, অর্থাৎ তোমাদের এই ভিডিও শেষ প্রশ্ন 100 নম্বর, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কী ছিল? খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলী কুরসাম্প। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 100টি প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। এই 100টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো প্রশ্ন জানা ছিল বা তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা আমাকে কমেন্ট করে জানিও। মোটামুটি 80 থেকে 90টা প্রশ্ন যদি তোমরা সঠিক উত্তর দিয়ে থাকতে পারো, তাহলে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে। তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের জন্য যে ইউজিসি, এনটিএ, নেট এবং ডাব্লিউবি সেটের জন্য আমি ক্লাস শুরু করব। সেখানে তোমরা প্রতিদিন 50টি করে প্রশ্ন পাবে আমার এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, আবারও বলছি, তোমরা যদি আমার চ্যানেলটাকে নতুন আছো চ্যানেলে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও। যদি কোনো প্রশ্নের আমি ভুল উত্তর দিয়ে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, যাতে পরবর্তীকালে আমি এই ভুলটা শুধরে নিতে পারি। পরবর্তী সেটগুলো খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো বন্ধুরা। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।